তো দেখো, আমাদের টপিক হলো রসায়ন, দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায়, পরিবেশ রসায়ন, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। পরিবেশ রসায়ন বলতে কী বোঝায় বলো তো? আমাদের চারপাশের যা কিছু হয় তাই নিয়ে আমাদেরকে পরিবেশ বলি, তাই না? ঘর বাড়ি, অনেক কিছু, পাহাড় পর্বত সব কিছু ছিল পরিবেশের অন্তর্ভুক্ত। তো এখানে কি ঘর বাড়ি আছে? তো এখানে মেইনলি আসলে আমাদের বায়ুমণ্ডলের সাথে অ্যাসোসিয়েটেড। কি বলতো বায়ুমণ্ডল? বায়ুমণ্ডলে কি থাকে বলতো? বিভিন্ন ধরনের গ্যাস থাকে, গ্যাসীয় বিভিন্ন ধরনের অণু পরমাণু থাকবে, এবং সেইগুলো নিয়ে বিভিন্ন ধরনের মেকানিজম কীভাবে থাকবে, তাদের সাথে বিভিন্ন সম্পর্ক, এইগুলো নিয়ে আমরা পড়ব। বিভিন্ন ধরনের বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদান, বিভিন্ন ধরনের রাসায়নিক যৌগের উপস্থিতির কারণে কী ধরনের সমস্যা হতে পারে সেগুলো জানবো। পরিবেশে আরও একটা গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হলো কি বলতো? আমাদের ভূমি। ভূমি বলি, তাহলে আমাদের এখানে কি একটা আমাদের বায়ুমণ্ডল, আর একটা কি জমি বা ভূমি। ভূমিতে বিভিন্ন ধরনের উপাদান থাকতে পারে, ঠিক আছে? তো ওইগুলো নিয়ে আমরা পড়বো। ভারী ধাতু আছে বিভিন্ন, সেইগুলো নিয়েও আমরা একটু পড়বো শেষের দিকে, বুঝছো? তো প্রথম টপিকগুলোতে মিলে আমাদের গ্যাসীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে, পরের দিকে আমাদের ধাতু বিষয় নিয়ে আলোচনা করা আছে। তো গ্যাসীয় বিষয়গুলো কোথায় থাকবে? অবশ্যই বায়ুমণ্ডলে। আর যেগুলো কঠিন ধাতু, এগুলো কোথায় থাকবে? অবশ্যই মাটিতে। সেগুলো নিয়ে একটু পড়বো আমরা। দেখো এখানে কি বলছে, ভূমিকার মধ্যে বলছে পৃথিবীর স্থলভাগ এবং জলভাগে পরিবেষ্টিত করে রয়েছে গ্যাসীয় পদার্থের সমাবেশ, তাই না? বায়ুতে যেটা থাকে। স্থলভাগ থেকে যার উচ্চতা কত? 500 কিলোমিটার এর অধিক। অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলের পরিধির কথা বলছে কত? এটা 500 কিলোমিটারের অধিক, ঠিক আছে? প্রায় 500 কিলোমিটার মতো আমাদের বায়ুমণ্ডলের পরিধি। তারপরে কি নাই? বায়ু আছে, মহাশূন্য, ওগুলাতে কোনো কি নাই? বায়ু নেই। ওকে, গ্যাসীয় পদার্থের এই আবরণ হলো কি বলতো? বায়ুমণ্ডল। তারপর কি বলছে? এই বায়ুমণ্ডলের দুটি মূল উপাদান কি বলতো? নাইট্রোজেন এবং হলো অক্সিজেন। এদের আবার সংযুক্তি দেওয়া আছে, কোনটা কত পার্সেন্ট, ঠিক আছে? কোনটা কত পার্সেন্ট, এটা সংযুক্তি দেওয়া আছে। ওকে, এই সংযুক্তিগুলো কিন্তু মনে রাখতে হবে। একটু পরে আমরা দেখবো আরো সবগুলো সংযুক্তি মনে রাখতে হবে। তাহলে বায়ুমণ্ডলের সবথেকে বেশি কোন উপাদানটা আছে? কোন গ্যাসটা? নাইট্রোজেন গ্যাস সবথেকে বেশি পরিমাণে থাকে। ওকে, প্রায় 78%। ওকে, সূর্যের প্রখর তাপে স্থলভাগ থেকে দিনে দ্রুত উত্তপ্ত, এবং রাতে স্থলভাগ কি থাকে? দিনে খুবই উত্তপ্ত, দ্রুত উত্তপ্ত হয়, এবং রাতে কি হয়? শীতল হয়। দিনে কেন উত্তপ্ত হয়? দিনে আমাদের পৃথিবীতে সূর্যের আলো পড়ে, যার কারণে কি হয়? উত্তপ্ত হয়। আর রাতের বেলা কি সূর্যের আলো থাকে? না। এবং পৃথিবীর যে তাপটা ছিল এটা কি করে? বিকিরণ করে, যার কারণে কি হবে? যে শীতল হতে শুরু করে। তো দেখবা যে এই যে তাপমাত্রা, টেম্পারেচার, দেখবা দিনের বেলায় তো বেশি থাকে। যখন সূর্য অস্তমিত হয় সন্ধ্যার দিকে আসে, ধীরে ধীরে তাপমাত্রা কি কমতে থাকে না? কমতে থাকতে থাকতে একবারে ভোরবেলা দিয়ে শীত লাগে না? এখন না, মনে করো এই দিকে দেখবা বিশেষ করে, ওই যে গ্রীষ্মের দিকে বা গ্রীষ্মের শুরুর দিকে দেখবা সবসময় ঠিক আছে, দিনের বেলা তো আরাম, খুবই ভালো, কাঁথাও নিতে হয় না, আবার শীতের কাপড় পরতে হয় না। রাত্রে তো শুরুতে কিছু নিতে হয় না, কিন্তু দেখবা শেষ রাতের দিকে ঠান্ডা লাগে। তার তাপমাত্রা কমে গেছে কেন? পৃথিবী তাপ বিকিরণ করতে, মানে রাত থেকে শুরু করে, সন্ধ্যা থেকে তাপ বিকিরণ করতে শুরু করে, এবং শেষ রাতের দিকে আর বেশি, মানে তাপের পরিমাণটা কমে যায়। আবার যখন সূর্য ওঠে তখন কি হয়? ধীরে ধীরে আবার তাপমাত্রা বাড়তে থাকে। ঠিক দুপুরে কি হয়ে যায়? তাপমাত্রা বেড়ে যায়, আবার পরে ধীরে ধীরে আবার কমতে থাকে, এরকম সাইকেল চলতে থাকে। তখন স্থলভাগের বিকিরিত রশ্মি বায়ুমণ্ডলকে কি করে? উত্তপ্ত করে। অর্থাৎ এই যে সূর্যের রশ্মিটা পৃথিবীতে পড়ে, এখান থেকে বিকিরিত হয়, যার কারণে এই যে আমাদের আসলে বায়ুমণ্ডলে তো মানে বায়ুর যে কণাগুলো, এগুলো কি তাপগুলো শোষণ করে না, উপাদানগুলো, যার কারণে কি বায়ুমণ্ডল উত্তপ্ত হয় আর কি। ফলে গ্যাসীয় অণুর গতি বৃদ্ধি পায়, এবং জলভাগের পানি কি হবে? বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মিশে গ্যাসীয় অণুর সংখ্যা কি করে? বৃদ্ধি করে। এখানে একটা বিষয় বলছে, কি বলছে বলতো? যে আবার যে আমাদের যে সমুদ্রের পানিতে বা যে নদী নালার পানিতে তো কি সূর্যের আলোটা আসে, তাপ আসে, তাপের কারণে কি হয়? যে বাষ্পীভবন হয়। এই বাষ্পগুলো আবার কোথায় যায়? যে আমাদের বায়ুমণ্ডলে যায়, এটা হচ্ছে গ্যাসীয় হয়ে যায়। তো এখানে আমাদের কি? যে গ্যাসীয় উপাদানের সংখ্যা বৃদ্ধি করে। উচ্চ চাপের বায়ু এবং জলীয় বাষ্পের মিশ্রণ। তাহলে কি বলছে এখানে আমাদের?
যে উচ্চ চাপের বায়ু, চাপ কি ভালোই থাকে মোটামুটি, এবং জলীয় বাষ্পের মিশ্রণ নিম্ন চাপের স্থলভাগ অঞ্চল থেকে প্রবল গতিতে চক্রাকারে ঘূর্ণন সৃষ্টি করে। মানে কি বললো যে এই যে সব জায়গায় কিন্তু আমাদের, এটা আমরা একটু পরে জানবো, আমরা আগে বিভিন্ন জায়গায় দেখছি যে সব জায়গায় আসলে বায়ুমণ্ডলের চাপ কি সমান থাকে? মনে করো এখানে ওই যে গ্যাসীয় পদার্থের অণুগুলোর ঘনত্ব অনেক বেশি, এখানে কম। তার মানে কি হবে, এখান থেকে কি করবে, এই দিকে সজোরে ধাপিত হবে। ঠিক আছে, ওই যে আমরা বলি না, ওই যে কালবৈশাখী ঝড়, ঠিক আছে। অর্থাৎ এখানে সিস্টেম এরকম, আমরা তখন পড়ছিলাম যে মনে কোথাও মনে অনেক প্রচণ্ড কী হচ্ছে, মনে করো রোদ উঠছে, প্রচণ্ড রোদ গ্রীষ্মের দিনে প্রচণ্ড রোদ উঠছে, তাহলে কি হবে, রোদের কারণে এখানকার যে জলীয় বাষ্প ছিল সেগুলো বা পানি আছে নদী নালার, বাষ্প হয়ে ওর অন্য জায়গায় যায়, বা ওই জায়গার জলীয় বাষ্পগুলো কি হবে, অন্য জায়গায় যায়, উঠে যায়, বাষ্পীভূত হয়ে যায়। ফলে কি হয়, এখানকার কি হবে বলতো, বায়ুর ঘনত্ব কমে যায়, অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হয়। ফলে কি হবে, আশেপাশের জায়গা থেকে বায়ু একদম সজোরে এদিকে চলে আসে, তখন কি হয় বলতো, এই যে ঘূর্ণিঝড় হয়, ঝড় হয় আর কি। এগুলো পড়ছিলাম ফিজিক্সে, আবার পড়বো আমরা এগুলো একটু বিষয়, তো এগুলো পড়ছিলাম। একে কি বলে বলতো, ঘূর্ণিঝড় বলে। আবার কি, সমুদ্রের পানির উপরের প্রবাহ ঘূর্ণিবায়ুর টানে পানিতেও ঝড়ের সৃষ্টি হয়, মানে ঘূর্ণির সৃষ্টি হয়। পানি জলসার যেটা দেখি আমরা, ওটা হয়। পানি পর্বত আকারে প্রবল বেগে উপকূলে আঘাত করে, এটি হলো কি বলতো, সর্বনাশা জলোচ্ছ্বাস। আমরা আরও জানবো শিল্পের গ্যাসীয় বর্জ্য থেকে কিভাবে অ্যাসিড বৃষ্টি ঘটে, শেষের দিকে জানবো অ্যাসিড বৃষ্টি কিভাবে ঘটে। তরল শিল্প বর্জ্য দ্বারা পানি দূষণ এবং খাদ্য শৃঙ্খলে কিভাবে বিপর্যয় ঘটে, বিভিন্ন ধরনের ভারী যাতায়াতের কারণে আমাদের কী কী ধরনের সমস্যা হয়, এগুলো নিয়েও আমরা জানবো পরবর্তী। তো এগুলো মিলে আমাদের অধ্যায়ের মেন বিষয়গুলো আর কি। তো চলে যায়, এখানে কি বলছে, বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, বায়ুমণ্ডলে কী কী উপাদান দ্বারা গঠিত, এগুলো নিয়ে একটু আমরা পড়বো। তো বায়ুমণ্ডলে অবশ্যই কী থাকে, সবগুলো গ্যাসীয় উপাদান থাকে। কী আছে আগত, বায়ুমণ্ডলের পরিস্থিতি। তো পৃথিবীর চারিদিকে অদৃশ্য গ্যাসের যে আবরণী ভূপৃষ্ঠ থেকে প্রায় 500 কিলোমিটার, এই যে বায়ুমণ্ডলের যে পরিধিটা, এটা বারবার আসতেছে, এটা মনে রাখতে হবে, 500 কিলোমিটার এমসিকিউতে আসে। অধিক উচ্চতা পর্যন্ত বিস্তৃতি, সেটাই বিজ্ঞানীদের কাছে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার নামে পরিচিত। এটা মেডিকেল আসলে মনে হয় এমসিকিউটা, 500 কিলোমিটার অবধি পরিধি, কোনো একটা ভার্চুয়াল পরীক্ষা পাইছিলাম, আমি ফেস করছিলাম আর কি। বায়ুমণ্ডলের সংযুক্তি, অর্থাৎ বায়ুমণ্ডলে কী কী আছে একটু আগে দেখলাম। এখানে দেখো নাইট্রোজেন গ্যাস আছে কত, 78.09%, অক্সিজেন হলো, এগুলো মুক্ত করতে হবে। কার্বন ডাইঅক্সাইড 0.033% মুক্ত করতে হবে। অবশিষ্টগুলো দেওয়া আছে একটা, এমন দেওয়া আছে। আর কিছু বিভিন্ন ধরনের গ্যাসের মিশ্রণ আছে খুবই কম পরিমাণে। এখন বায়ুমণ্ডলের প্রায় 75% গ্যাসীয় মিশ্রণ থাকে কোথায়, ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার পরিসরে। মানে এই যে পৃথিবী থেকে 11 কিলোমিটার মধ্যে প্রায় 75% কে থাকবে, এই বায়ুমণ্ডলীয় উপাদানগুলো থাকবে, গ্যাসীয় উপাদানগুলো থাকবে। এবং দেখো কি বলছে, 90% ওই গ্যাসীয় মিশ্রণ থাকে 30 কিলোমিটার ব্যাপী অঞ্চলে। এটাতে বুঝছো বিষয়টা, লাইনটা, মানে 99% আমাদের এই যে বায়ুমণ্ডল শেষ হয়ে যায় মানে আমাদের এই 30 কিলোমিটার মধ্যেই, ঠিক আছে। কত কিলোমিটার মধ্যে, ভূমিতে, মানে আমাদের ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার মধ্যে প্রায় 99% আমাদের বায়ুমণ্ডল থাকে। বাকি 1% তার উপরে, মানে তার উপরে বায়ুমণ্ডল নাই বললেই চলে। মানে বায়ুমণ্ডল বলতে বায়ুর উপাদানগুলা, গ্যাসীয় উপাদানগুলা নাই বললেই চলে আর কি। বায়ুমণ্ডল তো 500 কিলোমিটার অবধি, মানে ওইদিকে খুবই কম থাকে আর কি উপাদানগুলো। তাহলে পরটা কি বলছে এখানে, বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য। দেখো, বায়ুমণ্ডলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর সাথে আবদ্ধ করেছে। এটা কিন্তু দেখো পৃথিবীর সাথে কি ঘুরতেছে না, বায়ুমণ্ডলটা ঘূর্ণন অবস্থায় আছে। আমরা কি দেখতেছি যে আমরা ঘুরতেছি, আর যদি বায়ুমণ্ডল যদি স্থির থাকতো তাহলে কি হতো, মনে হতো যে কেমন একটা, না মনে হতো যে বায়ুমণ্ডল চলে যাচ্ছে। বায়ুমণ্ডলকে আমরা কি দেখতাম, গতিশীল দেখতাম না। যেমন আমরা যখন মনে করো কোনো একটা যখন গাড়িতে যাই, তখন দেখি আশেপাশে সকল স্থাপনাকে কি দেখি, গতিশীল দেখি, মনে হয় পিছন দিকে ওইগুলো আছে। তো আমরা এরকম যখন পৃথিবীতে আমরা ঘুরতেছি, যদি বায়ুমণ্ডল স্থির থাকতো তাহলে কি হতো, মনে হইতো যে কি বায়ুমণ্ডল পিছন দিকে যাচ্ছে, এরকম মনে হতো। কিন্তু তো আমাদের সাথে বায়ুমণ্ডলে কিন্তু ফিক্সড ঘুরতেছে আর কি, বুঝছো, এটা বুঝতে হবে। তাহলে বায়ুমণ্ডলের গ্যাস উপাদানের মোট ভর কত, 5.0 × 10⁸, বুঝছো, বা এত কেজি বা এত টন, যা পৃথিবীর মোট ভরে 10 লক্ষ ভাগের 1 ভাগ। তাহলে বায়ুমণ্ডল ওজন খুবই কম, বুঝছো, এটা একটু দেখে নিলাম।
ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের ঘনত্ব হ্রাস পায়, আমরা দেখলামই তো। 11 কিলোমিটার মধ্যে প্রায় থাকে হলো 75%। যেমন দেখো সমুদ্র তলদেশে সমুদ্র সমতলে বায়ুমণ্ডলের চাপ কত বলো তো? 760 মিলিমিটার মার্কারি বা 180, এটা মনে রাখতে হবে। হলেও দেখো 15 কিলোমিটার উচ্চতায় এর চাপ কত হয়ে যায়? 100। তার মানে দেখো চাপ উপর দেখে কি হয়ে যায়? কমে যায়, বায়ুমণ্ডলের চাপ কমে যায়, যেহেতু ওই যে বায়ুমণ্ডল উপাদানগুলো হ্রাস পায়। এবং 100 কিলোমিটার এর উপরে এর চাপ মাত্রা কত হয়ে যায় বলো তো? ঋণাত্মক হয়ে যায়, বুঝছো? খুবই কম হয়ে যায়। ঋণাত্মক বলতে দশমিক পর্যায়ে চলে যায়। বায়ুমণ্ডলের বিস্তৃতি ধরা হয় কত? আবার আসছে 500 কিলোমিটার পর্যন্ত। সো এটা বারবার আসে, এটা এমসিকিউ আসার মতো একটা জিনিস, বুঝছো? এটা মনে রাখবা। বায়ুমণ্ডলের গুরুত্ব কি এগুলো দেখবা। এই যে বায়ুমণ্ডলে দেখো বিভিন্ন গ্যাস থাকে, এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং কিছু জৈব অজৈব পদার্থের ভাসমান কণাগুলো কি করে? সূর্য তাপ শোষণ করে বায়ুমণ্ডল উত্তপ্ত রাখে। দেখো আমরা কি বলি, কিছু গ্রিন হাউস গ্যাসের নাম শুনছিলাম না আমরা? মিথেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, এগুলো কি ছিল বলো তো? মিথেন গ্যাস, কি গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসের কাজ জানি কি? এটা কি করে? ওই যে গ্রিন হাউস বলতে কি, গ্রিন হাউস চেনো? অর্থাৎ কাঁচ দিয়ে নির্মিত ঘর, যেখানে কি সবুজ শাক সবজি উৎপাদন করা হয়, যেখানে শীত প্রধান দেশে, যেখানে সূর্যের আলো থাকে না বা খুবই ক্ষণস্থায়ী তাপ থাকে না, সেখানে কি হয়? ওই যে গ্রিন হাউস গ্যাস ঘর তৈরি করে, সেখানে তাপকে কি করা হয়? আবদ্ধ করে রাখা হয়। তাহলে এই যে কিছু গ্যাস আছে যেগুলো কি করে? পৃথিবীকে উত্তপ্ত রাখে, অর্থাৎ পৃথিবীতে সূর্যের যে আলো আসে বা তাপ আসে এটাকে ধরে রাখে, যাতে পৃথিবী থেকে না বিকৃত হয়ে যায় পুরাটা। তো এই গ্যাসগুলো হলো আমরা বলি হলো গ্রিন হাউস গ্যাস, যেমন কি কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ঠিক আছে, এবং জলীয় বাষ্প, এগুলো হলো গ্রিন হাউস গ্যাস। এগুলো কি করবে? পৃথিবীতে যে সূর্যের তাপটা সেটাকে ধরে রাখে, পৃথিবীকে উত্তপ্ত রাখে এবং বসবাস উপযোগী রাখে। নাহলে পৃথিবী কি হতো? শীতল হয়ে যেত, আমরা বসবাস করতে পারতাম না। কিন্তু আবার যদি অধিক পরিমাণে এই গ্রিন হাউস গ্যাসগুলো বেড়ে যায়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, তাহলে সেটা আমার জন্য আবার কি ক্ষতির কারণ। গড় তাপমাত্রা বেড়ে যাবে, ঠিক আছে, উত্তপ্ত হবে। যে আমাদের যেমন জমিগুলো, চাষাবাদের জমিগুলো কি হবে? চৌচুর হয়ে যাবে। হ্যাঁ, যে যাচ্ছে তো, গড় বেড়ে যাচ্ছে। আবার দেখো মনে করো যে আমাদের পাহাড় পর্বত অঞ্চলের কি বরফ গলে যাবে, সমুদ্র পৃষ্ঠের পানি উচ্চতা বেড়ে যাবে, উপকূলের এলাকার ঘরবাড়িগুলো ডুবে যাবে, অনেকগুলো সমস্যা হয়ে যাবে। তো এই জন্য একটা নির্দিষ্ট একটা লিমিট অবধি থাকতে হয়, যেটা যেমন উপকারী তেমন কি ক্ষতি করে, সেটা মনে রাখতে হবে। ফলে পৃথিবীতে মানুষ সমগ্র জীবজগতের বেঁচে থাকার পক্ষে অনুকূল তাপমাত্রা বজায় রাখে কে? এই যে গ্রিন হাউস গ্যাসগুলো। তবে দেখো বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা কত? যেমন বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প না থাকতো, তাহলে কি হতো? এই যে তাপমাত্রা মনে করো -30 ডিগ্রিতে চলে যেত, বসবাস করতে পারতাম। তখন দেখো প্রাণী থাকতো না। ভাসমান এই কণাগুলোতে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কি ঘটায়? বৃষ্টি ঘটায়, আমরা জানি। এই বায়ুমণ্ডল সূর্য রশ্মির কি করে বলতো? ইউভি আলট্রাভায়োলেট রে রশ্মিকে শোষণ করে পৃথিবীর প্রাণীকুলকে এর ক্ষতিকর প্রভাব থেকে কি করে? মুক্ত করে। ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মি আমাদের অনেক ধরনের ক্ষতি করে, ঠিক আছে। এই ক্ষতি থেকে রক্ষা করে কি আমাদের বায়ুমণ্ডল একটা স্তর আছে, যার নাম কি? ওজোন স্তর। ওজোন স্তর আমরা একটু বড় দেখবো। সেটা কি করবে? এই অতিবেগুনি রশ্মিকে শোষণ করে পৃথিবীকে আমাদের রক্ষা করে। O3 দেখো, এই যে সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে শর্করা, অক্সিজেন উৎপন্ন করে। মাটির ব্যাকটেরিয়া বায়ুর কি নাইট্রোজেন সংবন্ধন শোষণ করে নাইট্রেট লবণ রূপে উদ্ভিদকে কি করে? যোগান দিয়ে প্রোটিন উৎপাদনে সহায়তা করে। এইগুলা কোথায়? মানে সিম জাতীয় গাছের গোড়ায় থাকে আর কি, নাইট্রোজেন সংবোধন করে, যে নোডিউল তৈরি করে, দেখছো না এইভাবে গোল গোল থাকে, এগুলো চেনো তো নাকি? সিম জাতীয় গাছের গোড়ায় নাইট্রোজেন শোষণ করে আর কি, তুমি জানো? তারপর দেখো এসব শর্করা এবং প্রোটিন আমরা কি খাদ্য রূপে গ্রহণ করি। আবার দেখো সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ওই ভাসমান কণাগুলো সূর্য রশ্মির প্রতিফলন বা শোষিত আলো বিকিরণ করে আকাশের নীল রঙের আলোছটা সৃষ্টি করে। কি বলছে? এটাই বলছে আবার, এই যে বিভিন্ন ধরনের কণার কারণে কি হবে? আলোক রশ্মিগুলো বিকিরিত হয়ে যেতে, তার কারণে আমরা নীল রঙে দেখি আকাশের রঙ। হ্যাঁ, তারপর দেখো এখানে এগুলো তো বলছিলাম, তোমাদের বলছে কি? ওই যে বলছিলাম নাকি, তোমাকে বলি নাই? তোমাদের একটু পড়াই নাই, তারপর বলছি না একটু হালকা করে? আলো নিয়ে তোমাদের কিছু বলে নেই না, তাই পরে বলবো। এটা ফিজিক্সের পার্ট। যে এই যে এখানে কোন আলোর বেগ বেশি, সব থেকে বেশি বলো তো? কোন আলোর বেগ বেশি সব থেকে? লাল আলোর সব থেকে বেগ বেশি।
ঠিক আছে, কোন আলোর শক্তি বেশি? বেগুনি, নীল, এগুলো শক্তি সবথেকে বেশি। কিছু একটা বলছিলাম, শক্তি নিয়ে বলছিলেন। শক্তি বলছিলেন। শক্তি হলো কার? নীলের, বলছিলাম এগুলো না। তো এগুলো বিষয় আছে, গতি, এগুলোতে না এখন বলবো না, এগুলো পর অন্যদিন বলবো। অনেক মজার বিষয় আছে এখানে, যে কেন আমরা মনে করো এই যে আকাশে কেন নীল দেখি, কেন মনে করো সূর্য অস্তমিত হওয়ার সময় আমরা আকাশটা লাল দেখি কেন, ঠিক আছে, বা যখন ওঠে তখন কেন রক্তিম লাল দেখি, এগুলো অনেক বিষয় আছে, বুঝছো? ফিজিক্সের পড়া, কি বিষয়? ফিজিক্সের পড়া যদি এখানে নাই, এগুলো দেখবো আমরা পরে, বুঝছো? পরে দেখবো। সূর্য অস্ত যায় এবং উদয়ের সময় তো লাল লাইট বোর্ড কোশ্চেনও আসে, দেখছিলাম পরে অন্যদিন, আজকে না। দেখো বায়ুমণ্ডলের অঞ্চলসমূহ, বায়ুমণ্ডল অঞ্চলসমূহ, দেখো এটা ছোট ক্লাসে পড়ছো, সমাজ বিজ্ঞান বই পড়ছো না? দেখো বায়ুমণ্ডলকে চাপ এবং তাপমাত্রার পরিবর্তন অনুসারে 4টি স্তর বা অঞ্চলে ভাগ করা হয়। যেমন কি বলতো? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। ফিজিক্স পড়ে যদি না বোঝো টপিকটা আমি যেটা বললাম, তারপর আমি বলিও যে ভাইয়া বুঝি না, একটু বুঝি না। এটা আছে আলোর প্রতিফলন, প্রতিসরণ অধ্যায়, আলোর অধ্যায় আছে আর কি ফিজিক্সে, সেকেন্ড পার্টে। মানে এটা আছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, বুঝছো? প্রতিসরণ প্রতিফলন বলতে গেছে না, জ্যামিতিক আলোক বিজ্ঞান আছে। প্রতিফলন প্রতিসরণ তো ক্লাস 9-10-এ দুইটা পার্ট, আর এটা হলো ভৌত আর জ্যামিতিক আলোক বিজ্ঞান ইন্টারে। দেখো ট্রপোস্ফিয়ার, ভূপৃষ্ঠ থেকে, আমি ওই দিন আমার স্কুলে পড়াইলাম এটা, তাই তো মনে হলো তোমাদের পড়াইছি কিনা। দেখো ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে আমরা বলি ট্রপোস্ফিয়ার। ওকে, এগুলো ছোটো ক্লাসে মুখস্থ করে আসতো, তাই না? তাহলে আমরা 15 অবধি বলি ট্রপোস্ফিয়ার বলি। ওকে, তারপরে দেখো এই স্তরে বায়ুমণ্ডলের চাপ কত, যেটা যে নরমাল আমরা চাপ বললাম শুরু, এটা কত? 760 মিলিমিটার মার্কারি থেকে উপর দিকে কি হয়? কমতে থাকে। তো বেসলাইন থেকে আমরা সমুদ্র সমতলে কত ধরলাম? 760 মিলিমিটার মার্কারি বা 1 ATM চাপ, তাই না? এবং তা কী হবে? উপর দিকে উঠলে কমতে থাকে, এবং 15 কিলোমিটার উচ্চতা কী হবে? 100 মিলিমিটার মার্কারি। এগুলো একটা বেসিকগুলো মনে রাখতে হবে বায়ুচাপ থাকে। এতে দেখো তাপমাত্রা উপর দিয়ে কী হবে? ধীরে ধীরে কমতে থাকে। প্রতি কিলোমিটার উচ্চতার জন্য তাপমাত্রা কত হ্রাস পায়? 7 কমে, হ্যাঁ 7 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পায়। ওকে, এবং কি বললো এখানে 12 কিলোমিটার উচ্চতায় প্রায় কত হবে? -55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছায়। কত কিলোমিটার উচ্চতায়? 12 কিলোমিটার উচ্চতায়। এবং আমরা জানি আমাদের এখানে নর্মাল একটা টেম্পারেচার কত, স্বাভাবিক তাপমাত্রা কত? 25, কত ধরি? 25 ডিগ্রি সেন্টিগ্রেড না? তো এটা কি হবে? যদি আমরা 12 কিলোমিটার উচ্চতায় যাই তখন কত হয়ে যাবে? -55 হয়ে যাবে। অর্থাৎ তাপমাত্রা ধীরে ধীরে কি হয়ে যায়? কমে। এবং চাপ বাড়ার কথা নয়, একটু বলতেছি। এখন দেখো চাপ ও ধীরে ধীরে কি হয় বলো তো? চাপ ও ধীরে ধীরে কি হয়? হ্রাস হয়। যেহেতু বায়ুর উপাদানগুলো, গ্যাস উপাদানগুলোর ঘনত্ব কমে যাচ্ছে, চাপ কমে যায়। এবং একটা তোমরা জিনিস পড়ছিলে এখানে, প্লাবতার অধ্যায়টা পড়ছিল না? মানে চাপের অধ্যায় পড়ছিল, 9 পড়ছিল না? চাপ 5 অধ্যায় ছিল সম্ভবত। ওখানে পড়ছিল না যে একটা পড়ছিল কি বলতো? চাপটা পড়ছিল পানিতে। অর্থাৎ কি বলছিল বলতো? প্রতি 1 কিলোমিটার গভীরতার জন্য কত ATM চাপ হ্রাস পায়? কত চাপ মিলিমিটার মার্কের চাপ হ্রাস পায়? ওটা বড় নাই, পড়ছিল 10 প্রতি কি যেন একটা পড়ছিল, রিলেশন পড়ছিল না? কত পড়ছিল বলো তো? প্রতি 10 কিলোমিটারের জন্য কি পড়ছিল ওখানে? প্রতি 10 কিলোমিটারের জন্য, আমার ভুলে গেলাম, এটা ছিল না? প্রতি 1 কিলোমিটার জন্য 10 মিলিমিটার মার্কের মনে হ্রাস পায়। হ্যাঁ এরকম একটা ছিল আর কি, যাই হোক ভুলে গেছি এখন, আমি ভুলে গেলাম তোমাদের বলতে কি, তাই কিছু একটা ছিল। এখানে যেমন রিলেশনটা আছে, ওখানে একটা রিলেশন আছে। এখানে কি আছে বলো তো? কিসের রিলেশন? তাপমাত্রার। ওখানে কি আছে? চাপের একটা রিলেশন ছিল নিচের দিকে। যাই হোক ওটা ব্যাপার না। তো যেটা বলতেছিল যে আসলে কি নর্মালি দেখো ভূপৃষ্ঠের তাপমাত্রা কত? 25, মনে করো 25 ধরলাম গড় তাপমাত্রা আমাদের এখানে স্বাভাবিক তাপমাত্রা ধরি আমরা। তাহলে এটা কি হয় বলো তো? বা যদি গড় তাপমাত্রা ধরি সেক্ষেত্রে কত ধরি আমরা? 15 এখানে। তো সাপোজ তুমি যেটা বললা যে উপর দিকে উঠলে তো সূর্যের কাছাকাছি যাচ্ছি,
সেটা তাপমাত্রা বাড়ার কথা না, বাড়ার কথা কিনা? কিন্তু সূর্য তো অনেক অনেক দূরে, সেই তুলনায় যে 15 কিলোমিটার কি বেশি দূর? না, সূর্য সে কত 15 কোটি 15 কোটি 15 কিলোমিটার। কিলোমিটার দূরে, সেই তুলনায় 15 কিলোমিটার তো একদম ছোট্ট একটা জিনিস। তো 15 কিলোমিটার সামনে গেলে আহামরি তো তুমি সূর্যের কাছে যাচ্ছ না, তাপমাত্রা অনেক বেশি পাইলা, তাহলে কেন কমতেছে? তার মানে তো উপরে তো যাচ্ছে, হালকা পরিমাণ হলে পারার কথা। কারণ হলো দেখো, এই যে বললাম না যে এই যে গ্রিন হাউস গ্যাস কি করে তাপ ধরে রাখে, তো গ্রিন হাউসের গ্যাসের ঘনত্ব কোথায় বেশি? ভূপৃষ্ঠের কাছাকাছি। তো উপর দিকে যাচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলোর ঘনত্ব কি যাচ্ছে? কমে যাচ্ছে না? তো ভবিষ্যতে উপর দিকে যাচ্ছ তো গ্যাসের ঘনত্ব কমে যাচ্ছে, তার নিচের দিকে গ্যাসের ঘনত্ব বেশি, তাহলে এখানে তাপ বেশি ধরে থাকবে না? তাহলে এখানে কি তাপ বেশি ধরে থাকবে না, তাপমাত্রা বেশি হবে কম হবে? কম হবে না বেশি হবে? তার উপর দিকে যাচ্ছ তাপমাত্রা ধীরে কমে যাচ্ছে, ওকে। কিন্তু যদি আরো বেশি যাইতে থাকো, আরো বেশি যাইতে থাকো, তখন আর ওই যে তাপমাত্রা মানে আমাদের গ্যাসীয় উপাদানগুলোর ঘনত্ব মানে ঘনমাত্রা থেকে সূর্যের দূরত্বটা বেশি মানে ভূমিকা পালন করবে, তাই না? কাছাকাছি তো এই কারণে তারপরে দিয়ে কি হয় বলো তো? যত কাছাকাছি যায় তাপ বাড়বে, তাপমাত্রা বাড়বে, বুঝতে পারছো? বেশি এটা দেখবো আমরা একটু পরে রিলেশনে দেখতেছি। 50 কিলোমিটার পার হয়ে গেলে তো হ্যাঁ। তখন তাপ ধরে রাখে নাকি তাপ শোষণ করে? শোনো, তাপ শোষণ করে মানেটা কি? তাপ শোষণ করলেও তো সে ধরে রাখলো, নিজের মধ্যে নিল তাপটা, তাই না? ওটাই তাপ শোষণ করে কে? যে ধরে রাখে। শোষণ করলে মনে হয় কমে যাবে, ধরে রাখলে তা স্বাভাবিক। শোষণ করলে কিভাবে কমবে? শোষণ করে তাপমাত্রা কাছে কমে ধরে দিল। দিছে। শোনো, শোষণ করাতে আমি বলি, তাপ শোষণ শক্তি তো করাটা হয় বললে না। কি বোঝায় বুঝছো? আমি বলি একটা জিনিস শোষণ করলে আমরা বলি না যে কোন একটা যৌগ যদি গঠন করে, বুঝছো? যৌগের ক্ষেত্রে বলি তার অভ্যন্তরীণ যদি তাপ নেয় সেটাকে বলি যে তাপ শোষণ করলে তার পরিবেশের তাপমাত্রা কমে যায়। কথা হলো এই যে উপাদানগুলো তাপ নিচ্ছে সেটা একটা পরিবেশের মধ্যেই অবস্থান করতেছে, তখন সামষ্টিকভাবে বলি তাপমাত্রাটা কি করছে? বাড়াচ্ছে, বুঝতে পারছো? এটাই ভাবে বিবেচনা করি। এটাও তোমার যে রাসায়নিক বিক্রিয়া না, যে তাপ শোষণ করতেছে চারপাশের তাপমাত্রা থেকে নিচ্ছে, এটা তো চারপাশের তাপমাত্রা নিচ্ছে না, এটা সূর্যের তাপমাত্রা নিচ্ছে, যেটা বিকৃত হতো, যেটা কোথায় তাপমাত্রাটা সূর্যে আসলো তাপটা, এটা যদি কেউ না আটকায় তাহলে কি হবে? চলে যাবে। সেই আটকানোটা মানে চলে যাওয়াটাকে প্রিভেন্ট করতেছে কারা? গ্রিন হাউস গ্যাসগুলো, বুঝতে পারছো? ধরে রাখতেছে, গ্রহণ করে রাখতেছে। তাহলে এটা আমরা বুঝলাম। তাহলে দেখো এই যে ট্রপোস্ফিয়ারে ঝড় ঝঞ্ঝা প্রভৃতি সব কিছু হয়, যেহেতু বায়ুমণ্ডল এটাই, এখানে জলীয় বাষ্প থাকে, এই জন্য ঝড় ঝঞ্ঝা এগুলো হয়ে থাকে, প্রাকৃতিক বিপর্যয় ঘটে। প্রায় সব ধরনের বিমান এই অঞ্চলে কি চলাচল করে। তাহলে এটা বলতে পারো বিমান এখানে চলাচল করলে তো ঝড়ের কবলে পড়বে, বৃষ্টির কবলে পড়বে। এটা বিমানটা যায় ঠিক এর লেয়ার উপরে উপর দিয়ে, বুঝতে পারছো? একটু পরে দেখবো। অর্থাৎ আমাদেরকে এই লেয়ারের পরিধি কত? 15 কিলোমিটার না? তো এই যে উপরে লেভেল দেখি যেখানে বৃষ্টি হয় না, যেখানে মেঘ থাকে মেঘের উপর দিয়ে যায়, জাস্ট উপর দিয়ে, বুঝছো? এই লেভেল দিয়ে যায় আর কি। তাই ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডলও বলা হয়। তখন এখানে ঝড়টা সব কিছু হয়, এটাকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। তো প্রশ্ন আসবে নিচের মানে কোন বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়? কোনটাকে বলা হবে? যেখানে ঝড়টা সব কিছু হয়, ট্রপোস্ফিয়ারকে, প্রথম স্তরকে। অপরদিকে ট্রপোস্ফিয়ারের কি অঞ্চলে ঝড় বৃষ্টি, এই স্ট্রপোস্ফিয়ারে কি হয় না? ঝড় বৃষ্টি হয় না, কারণ এখানে তো বায়ুমণ্ডল আছে, ওইভাবে তো বায়ুমণ্ডল আছে খুবই কম, জলীয় বাষ্প নাই। না থাকা এখানে কি বলতো স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়, কারণ এখানে কোনো ঝড় হয় না, মানে এখানে মেঘ জমে না। স্ট্র্যাটোস্ফিয়ারে আবহাওয়া শুষ্ক এবং শান্ত থাকায় এই অঞ্চলের দিয়ে কি যায় বলতো? জেট বিমান যায়। কোনটা দিয়ে বলতো? স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে। এটা পরে দেওয়া উচিত ছিল, আগে দিয়ে ফেলছে। সাধারণত বিমান সমূহ আকাশে কত যায় বলতো? 40,000 এই যে ফিট বাদ দাও, কিলোমিটারে যায় 12.2 কিলোমিটার থেকে 12.8 কিলোমিটারের উচ্চতায় চলাচল করে, দেখো উপর লেভেল দিয়ে আর কি, ঠিক আছে না? যেখানে কি মেঘের ঠিক উপর দিয়ে, মেঘের নিচে দিয়ে কিন্তু যায় না বিমান, নিচে দিয়ে গেলে তো বৃষ্টির কবলে পড়বে, উপর দিয়ে যায়, বৃষ্টি কিছু ধরতে পারে না, বুঝছো? ওকে, এখন দেখো এই যে পরেরটা আছে কি বলছে? ট্রপোস্ফিয়ার ও পরবর্তী স্ট্র্যাটোস্ফিয়ার মধ্যবর্তী বায়ুর একটা কি পাতলা স্তর থাকে, যেখানে তাপমাত্রার অবস্থান্তর বা বৈপরীত্য ঘটে। এ উভয় অঞ্চলের মধ্যবর্তী বায়ুর পাতলা স্তরে কি বলা হয়? ট্রোপোপোজ বলে। অর্থাৎ মেনলি কি যে আমাদের এই যে ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী একটা কিলা থাকে, একটা পাতলা একটা স্তর থাকে লেয়ার, তাকে কি বলবো আমরা বলতো? ট্রোপোপোজ বলা হয়। পাউস টাউস বাদ দাও, ট্রোপোপোজ বলা হয়, ঠিক আছে? ছোট ক্লাসে কি বলছো? পাউস বলছিলা, ট্রোপোপোজ বলছিলা, ট্রোপোপোজ এখানেই বলবা, ট্রোপোপোজ বলা হয়। ওই স্যারের বইয়ে কি, কোন স্যারের বইটা?
কবির স্যারের বইয়ে সম্বন্ধে ট্রপোপোজি দেওয়া আছে না, অক্ষরপতি স্যার ট্রপোপোজ দেওয়া আছে, পাউস টাউস নেই। দেখো বায়ুমণ্ডলের ঊর্ধ্ব দিকে তাপমাত্রার পরিবর্তনকে বলা হয় ল্যাপস রেট। কি বলা হয়? ল্যাপস রেট। অর্থাৎ দেখো এই যে তাপমাত্রা যে পরিবর্তন হয়, হ্রাস পায় বা বৃদ্ধি পায়, যেমন এখানে দেখলাম আমরা স্ট্রোপোস্ফিয়ারের মধ্যে কি দেখি, ট্রপোস্ফিয়ারের মধ্যে কি দেখি আমরা, ট্রপোস্ফিয়ারের মধ্যে দেখলাম যে উপর দিকে গেলে তাপমাত্রা হ্রাস পাচ্ছে, বা তারপরে দেখবো আমরা বৃদ্ধি পাবে উপর দিকে গেলে। এই যে বৃদ্ধি পাওয়া হ্রাস পায় একে কি বলা হয়? ল্যাপস রেট। কি বলা হয়? তাহলে এই যে বায়ুমণ্ডলের ঊর্ধ্ব দিকে তাপমাত্রা পরিবর্তন কি বলা হয়? ল্যাপস রেট বলা হয়। ওকে, দেখো ট্রপোস্ফিয়ারে তাপমাত্রার ক্রম হ্রাসকে স্বাভাবিক ধরে একে কি বলা হয়? পজিটিভ ল্যাপস রেট বলা হয়। তার মানে দেখো এই যে ল্যাপস রেট দুই ধরনের, একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ। পজিটিভ কোনটা? যে উপর দিকে গেলে মানে হ্রাস পাবে, উপর দিকে গেলে এটাকে বলা হয় হলো পজিটিভ, মানে ধরা হয় এটাই স্বাভাবিক বিষয়। তার প্রথম স্তরটা কি? ট্রপোস্ফিয়ারে কি ঘটে? হ্রাস পায় না, এটাকে আমরা ধরছি পজিটিভ জিনিস, হ্রাস পাবে স্বাভাবিকভাবে। পরে যখন কি হয়ে যায়? বৃদ্ধি পায়, ওটা ধরি আমরা বিপরীত ঘটতেছে, নেগেটিভ ধরি। এই জন্য প্রথমটা কি? উপর দিকে হ্রাস পাওয়াকে বলি পজিটিভ ল্যাপস রেট, এবং বৃদ্ধি পাওয়া কি বলা হয়? নেগেটিভ ল্যাপস রেট। তাহলে ট্রপোস্ফিয়ারে কি ঘটে? পজিটিভ না, পজিটিভ ল্যাপস রেট ঘটে। পরবর্তীতে কি হবে? নেগেটিভ ল্যাপস রেট ঘটবে। এটা আমার একটু খেয়াল রাখতে হবে। ম্যাগ ডাকে কেন? ম্যাগ ঘর্ষণের কারণে, এটা জানবো আমরা পরে। ম্যাগের ঘর্ষণ বাড়িয়ে ধাক্কার কারণে আর কি, ঠিক আছে, বিদ্যুতের কারণে। এখানে একদম হয় আর কি, ইউটিউবে গিয়ে সার্চ দিবা, কেন দেখবা ওখানে সুন্দরভাবে ডিটেলস বলে দিবে, ঠিক আছে। ওকে, একটা ম্যাক আর একটা ম্যাক ঘর্ষণ হবে, জটিল বিষয় মনে হয়। না জটিল না, সহজ বিষয়। দেখো ট্রপোস্ফিয়ার কি বলতো? স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার পড়লাম, স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো ট্রপোস্ফিয়ারের পর উপর দিয়ে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত স্তরকে দ্বিতীয় স্তর বলা হয়, যার নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার বলা হয় তাকে। এটা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বলো তো? 15 থেকে 50। হ্যাঁ, এটা প্রায় 35 কিলোমিটার বিস্তৃত, কিন্তু এখানে কি বলা হয়েছে? 15 থেকে 50। হ্যাঁ, তাহলে এই যে ব্যবধানটা, এটাই কি বলতো? প্রায় 35। বুঝতে পারছো? এটা বলছে আর কি। এই স্ট্র্যাটোস্ফিয়ারের তাপমাত্রা কত বলতো? -55 থেকে ক্রমশ কি হবে? বৃদ্ধি পেয়ে কত হয়? বৃদ্ধি পেয়ে 2 ডিগ্রিতে পৌঁছায়। আমরা বললাম কি প্রথমটাতে কি হলো? তাপমাত্রা হ্রাস পাইছে, পরটা কি হবে? ধীরে ধীরে বাড়বে। তাহলে -55 থেকে কত হয়েছে ডিগ্রি থেকে? +2 হয়েছে, কিন্তু তার মানে অনেক বৃদ্ধি পাইছে। কত বৃদ্ধি পাইছে বলো তো? কত ডিগ্রি বৃদ্ধি পাইছে? প্রায় 57 ডিগ্রি বৃদ্ধি পাইছে, বুঝছো? তো এটা তাহলে এটা তো বৃদ্ধি পাওয়াটা কি বলা হয়? নেগেটিভ ল্যাপস রেট বলা হবে। ওকে, এটা মনে রাখতে হবে, নেগেটিভ ল্যাপস রেট ঘটে এখানে। দেখো কিন্তু গ্যাসের ঘনত্ব বা চাপ ট্রপোস্ফিয়ারের মতো উপর দিয়ে কী হবে? একইভাবে কমতে থাকে। অবশ্যই তো গ্যাসের ঘনত্ব তো কম দিয়েছে, সো চাপও কী হবে? কমবে। দেখো এটা কত হবে? ফলে চাপ কী হবে? 10 মিলিমিটার মার্কারি থেকে কত হবে? 1 মিলিমিটার মার্কারি। আমরা জানি যে ট্রপোস্ফিয়ারের শেষে কত হয়? 10 হয়ে যায়, 760 থেকে কি হয়? 10-এ পৌঁছা যায়। আর এখানে কি হবে? 10 থেকে কত হবে? 1 মিলিমিটার মার্কারি হয়ে যায়। বুঝতে পারছো? ওকে, তারপরে দেখো কি আছে বলো তো? যে স্ট্র্যাটোস্ফিয়ারে সূর্যের আলোর মধ্যস্থ ক্ষতিকারক ইউভি রশ্মি, কি রশ্মি? ইউভি বা আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি শোষণকারী ওজোন স্তর, ওজন কি? O3 অক্সিজেন থেকে সৃষ্টি হয়। তাহলে ওজন কোথায় থেকে তৈরি হয়? অক্সিজেন থেকে। ওজন দ্বারা ইউভি রশ্মি শোষণের ফলে এই স্তরের তাপমাত্রা কি ঘটে? বৃদ্ধি ঘটে। বুঝতে পারলা তাপমাত্রা কেন বৃদ্ধি ঘটলো? তার কারণ ইউভি রশ্মি কি করে? তাপমাত্রা শোষণ করে, মানে এই যে ওজন স্তরটা তাপমাত্রা শোষণ করে আর কি, যার কারণে এখানে তাপমাত্রা বেড়ে যায়। এই ওজন স্তর ছাতার মতো পৃথিবীকে কি করে? আচ্ছাদন করে রাখে, যাতে ক্ষতিকারক রশ্মি আমাদের পৃথিবীতে না আসে। ফলে পৃথিবীর প্রাণীকুল ইউভি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে মুক্ত থাকে। তাহলে এটা বুঝলাম যে প্রথম দিকে তো কি হলো? ওই যে আমাদের গ্রিন হাউস গ্যাসের ঘনমাত্রা কমার কারণে উপর দিকে উঠলাম, কি হলো? তাপমাত্রা কমতে থাকলো। পরের স্তরে সে কী করলো? তাপমাত্রা বাড়লো। কেন বাড়লো? এখানে আমাদের ইউভি মানে আমাদের ওজোন স্তর আছে, ওজোন স্তর কী করে? তাপমাত্রা শোষণ করতে পারে। এটা একটু বুঝলাম। তারপরটা কি বলতো? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে কি বলতো? বায়ুমণ্ডলের তার তৃতীয় স্তর, এটাকে 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কোনটা কত পর্যন্ত গেল এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে?
দেখো স্ট্র্যাটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ারকে পৃথক করে রেখেছে কি বলতো? হ্যাঁ, স্ট্র্যাটোপোস। ওখানে কি ছিল বলতো প্রথমটা? ট্রোপোপোস। দেখো ট্রোপোপোস, স্ট্র্যাটোপোস, দেখো এটা কি ট্রোপোস্ফিয়ারের পরে ট্রোপোপোস, স্ট্র্যাটোস্ফিয়ার পরে স্ট্র্যাটোপোস, এটা একটু মনে রাখতে হবে না। পাতলা অবস্থান্তর বায়ুস্তর, এই স্তরের শুরু থেকে পূর্বের বিপরীত নিয়মে তাপমাত্রা কি হবে? হ্রাস হবে। কেন হ্রাস হবে? কারণ এখানে কোনো ওজোন স্তর আছে, তাপ ধরার মতো কিছু কেউ আছে নাই, তার মানে কি হবে? তাপমাত্রা আবার হ্রাস পাবে। ফলে দেখো 83 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা হয়ে যায় কত? -93 ডিগ্রি। আবার কমবে। অর্থাৎ তাপমাত্রা আবার কমে গেল। কত ডিগ্রি কমলো এখানে? ওখানে কি ছিল? +2 ছিল, এখানে মানে মোটামুটি কত বলো তো? মোটামুটি মনে করো 95 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে যায়। ঠিক আছে, ওকে। তাপমাত্রা বায়ুমণ্ডলের শীতলতম অবস্থায় পৌঁছে। সব থেকে কি এটা বলো তো? মানে এখানে বায়ুমণ্ডলের মধ্যে শীতলতম অবস্থায় পৌঁছায়। মেসোস্ফিয়ারে তাপমাত্রা হ্রাসের কারণ হলো কি? এখানে ইউভি রশ্মি শোষণকারী ওজোন ও অন্যান্য রাসায়নিক পদার্থের অনুপস্থিতি। এখানে আমাদের গ্রিন হাউস গ্যাসগুলো নাই, আবার এখানে কি ওজোন স্তরও নাই। ট্রোপোস্ফিয়ারের মতো মেসোস্ফিয়ারে তাপমাত্রা ক্রমশ হ্রাস পাওয়ার ঘটনায় কি বলা হবে? হ্রাস পাওয়াকে আমরা কি বলি? পজিটিভ ল্যাপসাইড বলি। এটা তাই বলবো। মেসোস্ফিয়ারের শেষে প্রান্তে রয়েছে কি বলতো? মেসোপোস। অবশ্যই মেসোস্ফিয়ারের শেষে কি হবে? মেসোপোসে হবে, পাতলা বায়োস্ফিয়ার থাকবে। এরপর রয়েছে কি বলতো? আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। এরপরটা মিলে আমরা ছোটো ক্লাসে পরে কি পড়ছিলাম? থার্মোস্ফিয়ার পড়ছিলাম বা তাপমণ্ডল পড়ছিলাম না? তাপমণ্ডল পড়ছিলাম কিন্তু, তাই না? কি পড়ছিল? এটা সমাজবিজ্ঞান বই পড়ছিল না ছোটো ক্লাসে? পড়ছিলাম, হয়তো ভুলে গেছো। থার্মোস্ফিয়ার বলে, মানে ওখানে তাপমণ্ডল বলতাম। তাপমণ্ডল মানে কি? তাপ মানে তো থার্মোস্ফিয়ার বা এখানকে আয়োনোস্ফিয়ার বলা হয়। আয়ন কেন? কারণ এখানে যে গ্যাসীয় উপাদানগুলো আছে না, বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদানগুলো, এইগুলো আরো ভেঙে যায়। দেখো সূর্যের কাছে যাচ্ছে না, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তার মানে গ্যাসগুলো, আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয়। দেখো আমরা একটা জিনিস জানি, পদার্থের অবস্থা কয়টি? কিন্তু বড় ক্লাসে কয়টা পড়ছো? ক্লাস 9। এখন কয়টা পড়বা? 4টা। কি বলতো? একটা প্লাজমা একটা অবস্থা আছে না? তো প্রথমে কি থাকে? কঠিন। তাপমাত্রা বাড়লে কি হয়ে যায়? তরল। আরো তাপমাত্রা বাড়লে কি হয়ে যায়? গ্যাস। গ্যাসকে বাড়লে কি হবে? মনে করো অক্সিজেনটা ভেঙে কি হবে? অক্সিজেন পরমাণু হয়ে যাবে, এরকম একটা। তখন এগুলো কি হবে? এগুলো আবার এক সময় কি হবে? আয়নযুক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? আয়ন, এইরকম আয়ন আকারে থাকবে, বুঝছো? ভেঙে যাবে যখন একদম, তখন এটাকে বলা হয় কি বলতো? এই জন্য আয়োনোস্ফিয়ার বলা হয় থাকে। অধিক তাপমাত্রার কারণে বিয়োজিত হয়ে আয়ন আকারে লাভ করে আর কি। এই জন্য একে কি বলা হয়? আয়োনোস্ফিয়ার বলা হয় থাকে। এটা সব থেকে বাইরের লেয়ার আর কি। দেখো থার্মোস্ফিয়ার, এটা বায়ুমণ্ডলের 4র্থ স্তর। দেখো এটি 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরের বিপরীতভাবে তাপমাত্রা কি বলতো? -93 থেকে আবার কি পাই থাকে? বৃদ্ধি পেয়ে থার্মোস্ফিয়ার সৌর বিকিরণ মাত্রার উপর নির্ভর করে। মানে সহজ কথা বলি যে এই স্তরে তাপমাত্রা কি হবে? বৃদ্ধি পাবে। কেন? এটা সূর্যের বিকিরণের উপর ডিপেন্ড করে। আমি বললাম না, সূর্যের কাছাকাছি মানে পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি কি এটা ডিপেন্ড করবে আমাদের যে গ্রিন হাউস গ্যাস এবং কি ওজোন স্তর বা ওজোন গ্যাসের কারণে এটা নির্ভর করবে। তার মানে এগুলো আমাদের তাপ শোষণ করে তাপমাত্রা বাড়ায়। কিন্তু যখন আমরা সূর্যের একদম কাছাকাছি যেতে থাকবো, অনেক উপর দিকে যাবো, তখন তো কি ডিপেন্ড করবে যে আমাদের সূর্যের কাছে গেলাম, এই কারণে যে সূর্যের বিকিরণটা আমাদের বেশি পাবো, এইটার প্রভাবটা বেশি থাকবে গ্রিন হাউস গ্যাসের থেকেও। ঠিক আছে, এর কারণে বেশি উপর দিকে উঠলে তখন আবার তাপমাত্রা বেশি পাবো, এটাই আর কি। তখন আমাদের ডিপেন্ড করবে কি বলতো? সৌর বিকিরণ ডিপেন্ড করবে। এই কারণে কি হবে? তাপমাত্রা আবার কি হবে বলতো? বৃদ্ধি পাবে। এবং বৃদ্ধি পায় কত হয়? 427 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছায়। ঠিক আছে, এখান থেকে কত হয়? 427 থেকে আবার বেশি হয়, যে 1727 ডিগ্রি, বুঝছো? এর মধ্যে থাকে, পরিবর্তিত হয়। থার্মোস্ফিয়ারে আলো শক্তির যেমন উচ্চ শক্তি সম্পন্ন ইউভি রশ্মির প্রভাবে গ্যাসীয় অণুর কী ঘটবে? বিয়োজন। তাহলে কি হবে? এখানে যে গ্যাসীয় অণু তো খুবই কম পরিমাণে আছে, এখানে ওপর দিয়ে খুবই কম। এটা কি হবে? আমাদের যে অতিবেগুনি রশ্মির প্রভাবে কি হবে? বিয়োজন ঘটবে। ঠিক আছে, এবং ইলেকট্রন স্থানান্তরের ফলে বিভিন্ন ধরনের কি হবে? ধনাত্মক আয়ন ও পরমাণু এবং অণুর কি করবে? মিশ্রণ করবে, বিভিন্ন ধরনের আয়ন তৈরি হবে আর কি। তাই এই অঞ্চলে কি বলা হয়? আয়োনোস্ফিয়ার বলা হয়। তার কারণ এখানে অতিবেগুনি রশ্মির প্রভাবে তাপমাত্রা অনেক বেশি, অতিবেগুনি রশ্মির প্রভাবে ভেঙে যাবে,
তাই না? এখানে আয়নের তৈরি হবে আর কি। মেনলি এগুলো কি আয়ন থাকবে বলো তো? পজিটিভ আয়ন থাকে আর কি। এই অঞ্চলে থাকে বিভিন্ন ধনাত্মক আয়ন, কি বলো তো? এই যে এগুলা বিভিন্ন ধরনের ধনাত্মক আয়ন থাকে, এগুলো একটু দেখবা কি কি ধনাত্মক আয়ন থাকে। এরপর উপর দিকে রয়েছে অধিক তাপমাত্রার এক্সোস্ফিয়ার, ঠিক আছে? এখন তুমি যতই উপরে যাও তাপমাত্রা কমে না বাড়বে? বাড়তে থাকবে। এক্সোস্ফিয়ারে কি হবে? হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের পরিমাণ বেশি থাকে। এক্সোস্ফিয়ারের উপর দিকে রয়েছে চৌম্বক স্ফিয়ার। তাহলে এটা একটা বোঝায় বিষয়টা, এখানে একটা বিষয় বোঝার আছে। তাহলে উপর দিকে এখন উঠতে গেলে তাপমাত্রা বাড়তেই থাকবে, কেন সূর্যের কাছাকাছি যাচ্ছি আমরা। এখন একটা প্রশ্ন আসে যে সূর্যের কাছাকাছি যাইতে থাকলে বায়ুমণ্ডলের মধ্যে কোন গ্যাসের উপাদানটা বেশি পাওয়া যায়? হাইড্রোজেন, হিলিয়াম। এটা কিন্তু আয়ন না, পাতলা আয়ন। হাইড্রোজেন, হিলিয়াম কেন গ্যাসে পাওয়া যায় কেন? আমরা জানি সূর্যের মধ্যে, সূর্য কি দ্বারা গঠিত? হাইড্রোজেন, হিলিয়াম, অন্যান্য গ্যাস। হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা। তার সূর্য হলো হাইড্রোজেন, হিলিয়াম দ্বারা। তার সূর্যের কাছে গেলে কি পাবো? হাইড্রোজেন এবং হিলিয়াম পাবো। আমাদের সূর্য জানলা কি? হাইড্রোজেন এবং হিলিয়াম। তো এইটা একটু আমাদের খেয়াল রাখতে হবে, বুঝতো? এটা খেয়াল রাখতে হবে। এগুলো নিয়ে আরো কঠিন বিষয় পড়াশোনা আছে। কোথায় বলো তো? জ্যোতির্বিদ্যাতে। তোমাদের জ্যোতির্বিদ্যা আছে? কি বলছে নাই? আছে। জ্যোতির্বিদ্যা অবশ্যই আছে। কোথায়? জ্যোতির্বিদ্যা একটা অধ্যায় কোন subject? আছে। বুঝছো? হ্যাঁ, ফিজিক্সের সেকেন্ড পার্টে লাস্ট অধ্যায়। ওখানে সুন্দর করে দেওয়া আছে যে আমাদের পৃথিবী কিভাবে, মানে মহাবিশ্ব কিভাবে তৈরি হলো, ঠিক আছে? এবং মহাবিশ্ব কিভাবে ধ্বংস হবে, এবং সূর্য কি দ্বারা তৈরি, সূর্য কিভাবে আলো দিচ্ছে, সূর্য আর কত বছর বাঁচবে। মনে হয় কি সূর্য মৃত্যু আছে? সূর্য অবশ্য মৃত্যু আছে। সূর্য বর্তমানে মধ্য অবস্থায় আছে, মানে পূর্ণ যুবক, মানে মধ্য অবস্থায় আছে, মধ্য মানে অবস্থায় আছে আর কি, বুঝছো? অর্ধায়ুত, মানে এখন মনে করো আর যতদিন বাঁচছে আর অতদিন বাঁচবে আর কি, এরকম অবস্থায় আছে বর্তমান। ওকে, এটা কি পর্যায়ক্রমে হয় আবার ধ্বংস হয়? না না, পর্যায়ক্রম হয় না, ধ্বংস হয়ে যাবে, বুঝছো? কারণ হলো সূর্যের একটা নির্দিষ্ট পরিমাণ জ্বালানি আছে, এটা শেষ হয়ে যাচ্ছে। মানে এরকম একটা থিওরি আছে নাকি? অবশ্যই থিওরি আছে, অনেকগুলো আছে, যে পৃথিবী ধ্বংস হবে, মহাবিশ্ব ধ্বংস হবে, বা এই ধ্বংস হবে কিভাবে, এটার আবার বিভিন্ন থিওরি আছে, অনেক ধারণা করা হয়। যেমন একটা যদি থিওরি বলে, এটা পালসার থিওরি। কি বলতো? পালসার থিওরি। আর এটা একটা বিষয় আছে, আরেকটা সমতল, অনেক কিছু নিয়ম আছে। একটা যেটা আছে, একটা ধারণা করা হয় যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কিসের মাধ্যমে? বিগ ব্যাং এর মাধ্যমে। আমি একটা ব্যাখ্যার মধ্যে বলছিলাম একটা। তো এখানে একটা ধারণা করা হয় যে মহাবিশ্ব যখন ধ্বংস হবে, মানে বিগ ব্যাং তো হচ্ছে, এখনো কি মহাবিশ্বের প্রসারণ হচ্ছে, এবং মহাবিশ্বের প্রসারণ হচ্ছে, এটা আবিষ্কার করেন বিজ্ঞানী এডউইন হাবল। এটা বড় ক্লাসে পড়বা, যে তিনি একটা পরীক্ষা করেন। তিনি দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন যে গ্রহগুলো, মানে দূরবর্তী গ্যালাক্সিগুলো, নক্ষত্রগুলো আর কি, নক্ষত্রগুলোর কালা ধীরে ধীরে ডিপ হচ্ছে, লাল হচ্ছে, ধীরে ধীরে কি হচ্ছে? লাল, আরো ধীরে ধীরে লাল হচ্ছে, আরো লাল হচ্ছে, গাঢ় লাল হয়ে যাচ্ছে। এটা দেখে তিনি বুঝতে পারেন যে মহাবিশ্ব প্রসারণ হচ্ছে, তিনি সর্বপ্রথম বলেন। তো এটা যদি বলো যে আসলে লাল দেখে আমরা কিভাবে বুঝলাম, এটা বলতে গেলে এখন তোমার বুঝাইতে হবে, যেটা বুঝাইতে চাইলাম না একটু আগে, যে লালের সাথে যে কালার মহাবিশ্বের সাথে বা সূর্যের, মানে আমাদের যে আকাশের কালার সাথে সম্পর্ক আছে। লাল কেন আমরা একটু বলি, যে আমরা জানি ভি সমান কি? এফ ল্যামডা। ভি সমান কি দেখলাম? তো আমরা জানি ভি সমান এফ ল্যামডা, অর্থাৎ বেগের সাথে সম্পর্ক কার? ল্যামডা। কম্পাঙ্কের সম্পর্ক না, কিন্তু আবার কম্পাঙ্কের সাথে ল্যামডা সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। অর্থাৎ কম্পাঙ্ক বাড়লে ল্যামডা কমে, কিন্তু বেগের সাথে কোনো একটা কণার, আলোর যদি বলি, এটা আলো ক্ষেত্রে আলোর বেগের সাথে সম্পর্ক কার? ল্যামডার। ল্যামডা হল তরঙ্গ দৈর্ঘ্য। আমরা ল্যামডাকে পায়ের সাথে তুলনা করি, পা যত বড় থাকবে তার কি বেগ তত বেশি থাকবে, গতি বেশি থাকবে। তো ভীষণ এফ ল্যামডা, অর্থাৎ আলোর বেগ কতটুকু হবে এটা ডিপেন্ড করবে কার উপরে? তার তরঙ্গ দৈর্ঘ্যের উপরে, ঠিক আছে? শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই জন্য শূন্য মাধ্যমে আলোর বেগ সবথেকে কি হয়? বেশি হয়। বায়ুর মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে কমে যায়। তো ওকে, তো এই যে যেটা বললাম, এখন কথা হলো, এই যে আমরা যে আলোটা দেখি, দৃশ্যমান অঞ্চলে আলো, এটা তরঙ্গ দৈর্ঘ্য কত? গত ক্লাসে বলছিলাম কত? 320 থেকে 420 থেকে, 420 থেকে 700। কি বললাম? 420 থেকে 700। এখানে আলোক সেগুলো আছে দৃশ্যমান। বেগুনে থেকে শুরু করে কি? লাল। বেগুন থেকে লাল। তাহলে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? লাল। আচ্ছা, তো মনে করো এই যে দূরে চলে গেছে একটা, মনে করো
এই মনে করো দূরবর্তীতে নক্ষত্রগুলো আছে এত এত দূরে, ওখান থেকে মনে করো যদি আলো আসতেই কত কত প্রজন্ম পার হয়ে যাবে, তুমি পাইবাই না, তোমার প্রজন্মকে পৃথিবীর মানুষ পাবেই না কখনো, তার মনে হয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এমন দূরে আস, ঠিক আছে, তাই না? কারণ এত তো আলো বর্ষ দূরে, ওখান থেকে আলো আসতে গেলে অনেক বছর লাগবে, ঠিক আছে, তো আমাদের পক্ষে দেখা সম্ভব না। তারপরে তো ওখান থেকে আলো আসতেছে, বিকিরণ আসতেছে না, এই যে পৃথিবীর মানে শুরুর দিকের আলো বা এখনো যে দেখাচ্ছে বা অত দূরে না, আমার দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যতটুকু দেখি আর কি, মনে কাছের একটা জিনিস দেখতেছি, মনে করো সাপোজ আমি এখান থেকে দেখতেছি একটা জিনিস এখানে, তাহলে এটা একটা মানে উজ্জ্বল জিনিস, একটা উজ্জ্বল বস্তু, তো উজ্জ্বল বস্তু থেকে যে আলোগুলো বিকৃত হয় এর মধ্যে আমরা দেখতে পাই কি, ওই যে সাদা আলো, বেগুনি লাল, সবুজ কমলা লাল, একটা উজ্জ্বল বস্তু এই ধরনের আলো বিকিরণ করবে, সব ধরনের আলো মিশ্রণে বিকিরণ করবে, মানে করবে আলো ছাড়বে আর কি। তা আমি এখান থেকে দেখতেছি আলোটা, এখন কথা হলো এই জিনিসটা এই দূরে চলে যাচ্ছে, যখন দূরে চলে যেতে থাকবে তখন তার আলোক রশ্মি সবটাই কিন্তু আমার চোখে আগে আসবে না, কোনটা আসবে বেশি, যার বেগ বেশি, যে আলোটার বেগ বেশি, তার কারণে কাছে যখন ছিল তখন মোটামুটি আমি সব ধরনের আলোক রশ্মি দেখবো, এদের সবগুলো যদি আমার চোখে তাহলে কি দেখবো, সাদা, সবগুলো যদি পরে সাদা দেখবো। এই জন্য দেখো আমি এটা সূর্য আসলো বলে দিই, সূর্য যখন মাথার কাছে থাকে, সব থেকে আমাদের কাছে থাকে, মাথার উপর থাকে, তখন দেখি শুধু হাতে দেখি না, তো সকল আলোক রশ্মির মানে আমাদের 7 আলোক রশ্মির মিশ্রণে কি হয়, সাদা না, এটা সাদা দেখি। কিন্তু যখন দেখবা ধীরে ধীরে দূরে চলে যাবে তখন কিন্তু বাকি আলোক রশ্মিগুলো কি হবে, বেগ কম, এই কারণে ওইগুলো আসে না, ওইগুলো শোষণ ঘটে বায়ুমণ্ডল দ্বারা বা বিভিন্ন কিছু বিক্ষিপ্ত হয়, তাই এখন আসে না, বেগ সব থেকে বেশি কার, লালের। আচ্ছা যার গতি বেশি তাকে কেউ বাধা করে দিতে পারে, তার দিক কেউ বিস্তৃত করতে পারে, সে কিন্তু সোজা পথে চলে আসে, যার মনে করো বেগ কম গতি কম, সে কি হয়ে যায় বলতো, চলে যায় বাকি দিকে, ঠিক আছে। যেহেতু এখানে লাল ও সেটার কি বেগ বেশি, দূরে চলে যাচ্ছে, সো দূরের পর থেকে পারি যে আসতে পারে কে, শুধু লাল। তো যতই দূরে যাচ্ছে ততই কি ডিস্টেন্স বাড়তেছে, বাকি আলোগুলো আসতে পারতেছে না, শুধু কি আসবে, এই জন্য ধীরে ধীরে কি দেখা যাবে, শুধু লাল দেখবো, আরো দূরে যাবো শুধু লাল দেখবো, আরো লাল, যত শুধু লাল দেখবো তত ডিপ লাল হবে না, মানে অন্য রশ্মিগুলা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে কি দেখবো, শুধু লাল দেখবো, শুধু লাল দেখবো, মানে লালটা আরো ধীরে ধীরে বাড়বে। এই জন্য তিনি বিজ্ঞানী এডওয়ার্ড হাবল দেখেন অনেকদিন যাবত এটা গবেষণা করে দেখছেন, তিনি ছবি নিছেন আর কি, দেখছেন ধীরে ধীরে লাল ছিল, আরো ডিপ লাল, মানে প্রথম হলুদের মধ্যে ছিল, আরো কমলার মধ্যে হলো, আরো লাল, আরো লাল, তারপর তিনি বুঝতে পারলেন তাহলে মনে হয় মানে নক্ষত্রগুলো ধীরে ধীরে দূরে যাচ্ছে, এই জন্য শুধু আমি লাল আরো বাড়তেছে, তার বাকি সেগুলো শোষিত হচ্ছে, শুধু লালটা আমরা দেখতেছি, এই জন্য এটা দিয়ে তিনি বুঝতে পারেন যে মহাবিশ্ব এখনো প্রশংসিত। তো সূর্যের সাথে কেন বললাম, তার সূর্য যখন অস্তমিত হতে শুরু করে তখন আমাদের থেকে ডিস্টেন্সটা কি হয়, সব থেকে বেড়ে যায়, ঠিক আছে, এবং তখন বায়ুমণ্ডলের স্তর অনেক পাড়ি দিয়ে আসতে হয়, খাড়া আসে তখন এইদিকে আসে, আমাদের চোখে পড়তে গেলে অনেক পরিমাণ লম্বা কি বায়ুমণ্ডল ভেদ করে আসতে হয় না। মনে করো এই যে একটা জিনিস, মনে করো তুমি এখানে আসো, এটা হলো বায়ুমণ্ডল একটা লেয়ার, কি পড়তে কি পড়ছি, এটা একটা বায়ুমণ্ডলের লেয়ার, ওকে, যদিও হলুদ আমি দিলাম, যদিও নীল আমি দিলাম হলুদ। আচ্ছা মনে করো সূর্যটা আছে এখানে, তো এখান থেকে আলোর রশ্মি বিকিরণ করতেছে, তার মানে আমার মধ্যে তার ডিস্টেন্সটা কতটুকু, এটুকু, আর এখানে তাকে এই যে বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের উপাদান, গ্যাস উপাদান আছে না, এগুলো কিন্তু কি করে, আলোকে আসতে বাধা দিবে না, এখানে শোষিত আলোক রশ্মিগুলো কোনগুলো হবে, যার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে সে তো পাড়ি দিতে পারবে না, তাহলে এইগুলো কিন্তু কি হবে, এই যে অল্প পরিমাণে মনে করো এখানে ডাইরেক্ট লম্বা ভাবে কি, যে কোনো একটা জিনিস লম্বা ভাবে পাড়ি দিলে কি সব থেকে কম দূরত্ব ফেস করতে হয়, সোজাসুজি। সূর্যটা যখন এইখানে আসলো বা এক পর্যায়ে এখানে আসলো, এখানে, তখন তার আলো তোমার কাছে আসতে হলো কি, এই যে কত, মানে দেখো এইটুকু আসতে হয়, দেখো তাহলে তোমার বায়ুমণ্ডল কি বেশি পরিমাণে বায়ুমণ্ডল ফেস করতে হচ্ছে কিনা, বেশি ফেস করতে হচ্ছে না, আচ্ছা বেশি যখন ফেস করতে হচ্ছে তখন বেশি পরিমাণে বাকি রশ্মিগুলো শোষিত হবে না, তারপর শুধু কি থাকবে, লালটা দেখতে পারবো না, লাল বর্ণটাই আসবে তোমার চোখে, তাহলে যত দূরে আছে তত কি হচ্ছে, লাল 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 হচ্ছে। এই জন্য যখন সূর্য অস্তমিত যেতে শুরু করে তখন আমরা কি দেখি, বুঝতে পারছো, এই কারণ ওকে। যাই হোক, ওদের একটা নাম বুঝলাম, বলি আমি বুঝাই দিব, সুন্দর অনেক বিষয় বোঝার আছে, যদি বই পড়ে বুঝবে না ভাবে ভাইয়েরা বুঝাইতে পারবে কিনা এটা সমস্যা,
অনলাইন ক্লাস করো না? দেখো যদি বুঝাইতে পারে বুঝিও, না এখানে একটা বিষয় আছে, অনেক বিষয় আছে, অনেক ইন্টারেস্টিং বিষয়, জ্যোতির্বিদ্যা। তাহলে কি হলো এখানে? চুম্বক স্পিয়ার। চুম্বক স্পিয়ার সাথে কেন বললাম? তাহলে আয়ন স্পিয়ার বললাম বা থার্মোমন্ডল, দেন তারপরে কি বললাম? চুম্বক। চুম্বকের সাথে কার সম্পর্ক বলো তো? পজিটিভ নেগেটিভ সম্পর্ক না? পজিটিভ নেগেটিভ কোষকে কি করে? আকর্ষণ করে না? আচ্ছা, ইলেকট্রন আর প্রোটন তৈরি হচ্ছে কখন? একটা যৌগ ছিল, যৌগ আর তাপমাত্রার কারণে কি হলো? ভাঙ্গে অণু তৈরি হলো, দেন পরমাণু হলো। তার ধীরে ধীরে কি হচ্ছে? আমাদের এই যে ভিতরের দিকে যাচ্ছে না, তারপরে কি হবে? ইলেকট্রন প্রোটন মুক্ত হবে না? এরকমই বিষয় না? এখানে উপর দিকে তাহলে কি হবে? এটা হচ্ছে না, তো ইলেকট্রন প্রোটন কই পাবো? উপর দিকে না? আয়ন হচ্ছে উপরের দিকে গেলে ইলেকট্রন সাইড দিচ্ছে, তাহলে যেখানে আয়ন হচ্ছে সেখানে কি হবে? পজিটিভ নেগেটিভের বিষয় আছে না? তাহলে এই জন্য তখন কি হবে? চুম্বকের একটা চুম্বক ধর্মের সৃষ্টি হবে কিনা, এই জন্য উপরের এই যে আয়ন স্পরের উপরে কি বলতেছি আমরা? চুম্বক স্পিয়ার। বুঝতে পারছো? ওকে, দেখো প্রোটন এবং ইলেকট্রনের চুম্বক ক্ষেত্রে সমন্বয়ে সৃষ্ট এই চুম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলকে ঘিরে রাখে। বুঝতে পারছো? বায়ুমণ্ডলকে ঘিরে রাখে কে? তাহলে চুম্বক স্পিয়ার। কেন চুম্বক বললাম? এই যে এখানে চার্জের একটা বিষয় আসে, ওকে, এই যেগুলো দেওয়া আছে আমরা এতক্ষণ যা বললাম, ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। বুঝছো? এই যে পরিধিগুলো দেওয়া আছে, বুঝছো? চাপ, এই যে চাপ মাত্রা, চাপ কোথায় কতটুকু, শুধু উপর দিয়ে কম দিয়েছে, বাড়ছে কি? কিন্তু তাপমাত্রা কিন্তু একটা ব্যাপার আছে, প্রথম দিকে কি হয়? কমে, আবার বৃদ্ধি পায়, আবার হ্রাস পায়, পরে আবার কি হয়? বৃদ্ধি পায়। বুঝতে পারছো? এই কোথায় কি ধরনের গ্যাস আছে এগুলো একটা দেখবা, ঠিক আছে? পাশাপাশি কোথায় কি ধরনের মানে কোথায় ঝড় হচ্ছে, কোথায় বিমান যাচ্ছে, এগুলো একটু পড়তে হবে। ওকে, এখন দেখো বায়ুমণ্ডলে সংযুক্তিগত তারতম্য, এগুলো কি পড়বা? দেখো সংযুক্তিগতভাবে বায়ুমণ্ডলে হোমোস্ফিয়ার, হেটারোস্ফিয়ার এই দুই মণ্ডলে ভাগ করা যায়। তাপমাত্রা ভিত্তিক ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার এই তিনটি হোমোস্ফিয়ারের অন্তর্ভুক্ত। দেখো হেটারোস্ফিয়ার রয়েছে, থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার। এই তিন আমাদের যে স্তরগুলো আছে, সবগুলো স্তরকে আমরা দুই ভাগ করছি, একটা হলো হোমো, একটা হলো হেটারো। হোমোস্ফিয়ার মানে কি? ভূপৃষ্ঠ থেকে প্রায় 85 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এটাকে বলা হয় হোমোস্ফিয়ার। বায়ুমণ্ডলে কি বলা হবে? হেটারোস্ফিয়ার। এই অঞ্চলে কি বলতো? এই অঞ্চলে বা মণ্ডলে গ্যাসীয় সংযুক্তি সমসত্ত্বীয়ভাবে মোটামুটি স্থির থাকে। বুঝছো? যেমন এইগুলা সংযুক্তিগুলো মোটামুটি একটা কি থাকে? স্থির থাকে, যে এত পার্সেন্ট এটা থাকবে, এত থাকবে। এবং বায়ুমণ্ডলের শর্তে এই গ্যাস মিশ্রণ মোটামুটিভাবে আদর্শ আচরণ করে থাকে। এই জন্য আমরা কি বলছি? মেনলি হোমোস্ফিয়ার বলা হয়ে থাকে। এবং দেখো এসব গ্যাসের শতকরা আয়তন শতকরা মৌলের পরিমাণের সমান, অর্থাৎ অ্যাভোগাড্রোর সূত্র, এটা পরে শিখবো। প্রতি উপাদান গ্যাসের আংশিক চাপ মোল ভগ্নাংশের, এগুলো পরে শিখবো। একটু সূত্র মিলেছে না বিভিন্ন কিছু, আর সবগুলো মিলেছে, এই জন্য আমরা কি বলবো? এটা হোমোস্ফিয়ার বলবো। পরের দিকে এটা হয় না, হেটারোস্ফিয়ার বললে এগুলো পরে নিবা। দেখো হোমোস্ফিয়ারের উপরে, অর্থাৎ 85 কিলোমিটার উপর থেকে কত আছে? আরো 5 অব্দি আছে না? গ্যাস অণু বা আয়নের অসমসত্ব মিশ্রণ দ্বারা হেটারোস্ফিয়ার তৈরি হয়ে থাকে। এগুলো একটু দেখে নিবা, এগুলো নির্দিষ্ট সংযুক্তি মেনে চলে না, একটু পড়ে নিবা, আর কিছু বলতেছি না আমি, শেষ করতে হবে। ওজোন স্তরের গুরুত্বটা এটা জানো হয়তো, ওজোন স্তর কি করে? তাপ শোষণ করে না? ওকে, তো এবার স্ট্রাটোস্ফিয়ারের ওজোন স্তর গঠন এবং এই স্তরের গুরুত্ব সম্বন্ধে জানাবো। এবং সূর্যের আলোর অধিকাংশ উচ্চ শক্তির বিকিরণ, অর্থাৎ ইউভি রশ্মি থার্মোস্ফিয়ারে শোষিত হয়। এর কিছু বিকিরণ কি বলতো? স্ট্রাটোস্ফিয়ারে এসে অক্সিজেন অণুকে ভেঙে কি করবে? অক্সিজেন পরমাণুতে পরিণত করে। ওই অক্সিজেন পরমাণু আবার অক্সিজেনের সাথে কি করবে? অণুকে আঘাত করে ওজোন গঠন করে। তাহলে প্রথমে কি করতেছে? এই যে এই অঞ্চলে যে মানে এই যে স্ট্রাটোস্ফিয়ারে যে অক্সিজেন আছে, এটা কি করতেছে? ইউভি রশ্মি ভাঙতেছে, ভেঙে কি করতেছে? অক্সিজেন পরমাণু আর বসে থাকবে না, কি করবে? আবার আর একটা অক্সিজেনের সাথে যুক্ত হবে। কার সাথে? অক্সিজেন গ্যাসের সাথে যুক্ত হয়ে কি করতেছে? অক্সিডীকরণ করতেছে। বুঝতে পারছো? ওজন আর যুক্ত হয় না? না তৈরি হবে, যুক্ত হবে। তো ওজনটা কিভাবে তৈরি হয়? বন্ধনটা কেমন? আমরা যেন অক্সিজেন এইভাবে থাকে, তাহলে ওজন কিভাবে তৈরি হয়? এই যে একটা অক্সিজেন, একটা অক্সিজেন, বুঝতে পারছো? প্রত্যেকে 2টা করে হাত হয়েছে না? অক্সিজেন হাত কয়টা? 2টা করে হয়েছে, বুঝছে না? এই যে এইভাবে থাকে, ঠিক আছে? আচ্ছা এএমটা কি?
কোনটা? এই যে অক্সিজেন ভেঙে পরমাণু হলো, তারপর অক্সিজেন আবার মানে অক্সিজেন পরমাণু অক্সিজেনের সাথে যুক্ত হলো, কিন্তু মাঝখানে আবার এই যে এখানে কি বললাম, তাহলে এখানে কি একটা শক্তি দেখো এখানে কি বলছে, এই এম হলো কি স্টেরিওস্ফিয়ার যে কোনো ধরনের কণা হতে পারে এখানে, যা অবশিষ্ট শক্তি শোষণ করে। আর যে শক্তি আছে মনে করো এখানে, এটা হলো যে কোনো ধরনের কণা হতে পারে এখানে, ঠিক আছে, বুঝছো? যেখানে যে শক্তিটা যেটা আসে আর কি, এটা শোষণ করে শক্তিটা, সেটা ওই হ্যাঁ, পরে আর কি হবে না। হ্যাঁ, এই বিক্রিয়ার ফলে দেখো শ্রেষ্ঠ চাপ শক্তি স্টেরিওস্ফিয়ার কত কি করবে, তাপমাত্রা স্থির রাখে আর কি, বৃদ্ধি করে -55°C তাপমাত্রাকে বৃদ্ধি করে। স্টেরিওস্ফিয়ারে দেখো 35 কিলোমিটার মতো উচ্চতায় কত হবে, 2 হয়ে যায়, তখন এই যে তাপমাত্রা বৃদ্ধি করে, বুঝছো, তাপ শোষণ হচ্ছে এখানে। ওকে, এটা একটু মনে রাখতে হবে। তারপর কি বলবো এখানে, দেখো এই হচ্ছে ইউভি আলোক রশ্মির রাসায়নিক বন্ধনকে ভেঙে দিতে পারে। অক্সিজেন যখন ভেঙে দিল, ফলে বায়োলজিক্যাল প্রক্রিয়াকে কী করে, বিনষ্ট করতে পারে। এটা যদি আমাদের পৃথিবীতে আসলে এটা এরকম করতো আর কি, যেমন চোখে ক্যাটারেক্ট মানে কি চোখের ছানি পড়ে যায়, এবং কি চামড়ার ক্যান্সার রোগ তৈরি করতে পারতো ইউভি রশ্মি, ক্ষতিকারক দিকগুলো বলছে আর কি। সো এটা আমাদের প্রিভেন্ট করতে থেকে বলতো ওজোন স্তর, এগুলো একটু বললাম। এখন দেখো যেটা আছে এখানে যে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় কি জলোচ্ছ্বাস কি একটু বললাম একটু, হ্যাঁ মোটামুটি। এটা দেখো কিছু বৈশিষ্ট্য আছে যে কোনটা কত বেগে যাবে, এগুলো নিয়ে পড়তে হবে। এখানে কতটুকু আছে, 2 পেজ আছে না, একটু পড়তে হবে, একটু বলে দিই। ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে কি পড়বা, দেখো ঘূর্ণিঝড় ও সমুদ্রের জলোচ্ছ্বাস সৃষ্টিতে বিভিন্ন নিয়ামকের প্রভাব। ঘূর্ণিঝড় বা সমুদ্রের জলোচ্ছ্বাস সৃষ্টিতে বায়ুমণ্ডলের তাপমাত্রা, চাপ, বায়ুর ঘনত্ব এবং সামুদ্রিক জলীয় বাষ্পের অবস্থা পরিবর্তনের প্রভাব রয়েছে। বায়ুমণ্ডলে দেখো বিভিন্ন অঞ্চলের বায়ুর প্রভাবের দিক ওই অঞ্চলের বায়ু তাপমাত্রা এবং ঘনমাত্রার উপর নির্ভর করে। অবশ্যই তাপমাত্রা বায়ু কোন দিকে প্রবাহিত হবে ডিপেন্ড করে কার উপরে, তাপমাত্রার উপর। আমরা একটু বললাম নিম্নচাপের সৃষ্টি হয়, সেই দিকে বায়ু প্রবাহিত হয়। গ্রীষ্মকালে কি হয়, যে আমরা একটু বললাম না, দিনের বেলা সূর্যের আলো স্থলবায়ু করতে পারে, যেখানে পড়বে তাপ মানে যে সূর্য যেখানে আলো ফেলাবে তাপ, সেখানে কি তাপমাত্রা বেড়ে যাবে, সেই অঞ্চলে কি হবে, বায়ুর ঘনত্ব কি হবে, কমে যাবে। এবং সমুদ্রে কি হবে, জলীয় বাষ্প মিশে যাবে, এবং সেখানে যেখানে মিশে যাবে সেখানে কি হবে, ঘনমাত্রা বৃদ্ধি পায়। এগুলো পরে দেখলে বুঝতে পারবা। তখন কি হবে, ওই যে প্রচুর বেগে কি হবে, চারপাশের অঞ্চল থেকে বায়ুর বেগে আসবে, তখন ওই অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হবে, চারপাশের অঞ্চল থেকে বায়ু আসবে। তখন কি হবে, এগুলো কি বিভিন্ন ধরনের হবে, ডক্টর হবে, এগুলো পড়বা। তো কোনটার বেগ কতটুকু, এগুলো একটু পড়তে হবে। আমি যদি বলি যেখানে দেখো ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ কি, যেহেতু ঘূর্ণিঝড় বা সাইক্লোন সৃষ্টি হয় স্থলভাগে থেকে অনেক দূরে গভীর সমুদ্রে, তাই সাইক্লোন সৃষ্টির মূল 2টা কারণ, গভীর সমুদ্রে পানির উচ্চতা, তাপমাত্রা, এবং সমুদ্রের বায়ুমণ্ডলের নিম্নচাপ সৃষ্টি। কেন হয়, যে বাষ্প উড়ে যাবে। সাধারণত সাইক্লোন তৈরি হতে সাগরের পানির তাপমাত্রা কত লাগে, 27°C তাপমাত্রার বেশি হতে হয়, এটা মনে রাখতে হবে, বুঝছো? এগুলো একটু বললাম, এগুলো একটু পড়ে নিবা, অত কিছু বলবো না এখন, এগুলো পড়লা, এগুলো অত কিছু বলো না। এই যে এগুলো দাঁড়ানো আছে না, পিডিএফ দিব না আমি, একটু দেখে রিডিং দিয়ে এগুলো একটু মনে রাখবা। কোনটা কত বেগে কিলোমিটার, সাইক্লোনের গতিবেগ কমবে কত হবে, প্রতি ঘন্টায় 63 থেকে কিলোমিটার, 63 কিলোমিটার হয় কমপক্ষে। 40 মিনিট 45 মিনিট। এগুলো পড়বা। আবার দেখো টর্নেডোর বিস্তার সাইক্লোনের চেয়ে কি অনেক কম হয়, এর বিস্তার এর বিস্তার মাত্র কয়েক মিনিট থাকে, এবং দৈর্ঘ্য থাকে কত, 5 থেকে 30 কিলোমিটার। এগুলো পড়লাম। এগুলো না, এগুলো একটু বললাম। এগুলো এমনি পড়া ছিল, বুঝছো, মানে এমসিকিউর জন্য ছিল, এই জন্য পড়া। এগুলো পড়ে নিবা, তার মধ্যে এক্সট্রা একটু কিছু কথা বললাম। বাকি পড়াগুলো একটু পড়বো, এইগুলো থেকে হলো মেইন পড়া তোমাদের জন্য, মেইন পড়া। এটা পড়াইতাম না, তারপরে যেহেতু বললাম এই জন্য পড়াই দিলাম। যাই হোক, পরে থেকে আমরা পড়া শুরু করবো। এগুলো থেকে অঙ্ক টঙ্ক যা আছে মাঝে একটু আর কি পড়া আর কি, বিভিন্ন ধরনের অঙ্ক পড়তে হয়েছে না, কঠিন। ঠিক আছে।